প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রেত চক্রের আরো একটি নতুন এপিসোড। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ প্রেত চক্রের 116 নম্বর এপিসোডে তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। ঘটনা দুটি খুব ভয়ঙ্কর ও মর্মান্তিক। প্রথম ঘটনাটা একটা পুরনো জমিদার বাড়িকে কেন্দ্র করে। ঘটনায় যাবার আগে বলে রাখি, ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। প্রথম ঘটনাটির মধ্যে ধূমপান এবং মদ্যপানের উল্লেখ আছে। ঘটনার স্বার্থে সেটা অপরিবর্তিত রাখলাম। আর আজকে দুটো ঘটনাই কিন্তু বেশ ভয়ের, তাই তোমাদের কাছে একান্তই অনুরোধ, তোমরা ধৈর্য সহকারে পুরো এপিসোডটা শুনবে, তাহলে ঘটনাটা তোমাদের আরো ভালো লাগবে, ভয় লাগবে। আর আমাদের এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবে। আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। চলো আজ আর কথা বাড়াবো না। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। নমস্কার দাদা, আমি উদয় চৌধুরী। তুমি কেমন আছো? আশা করছি তুমি ভালো আছো। তোমার চ্যানেলের ঘটনাগুলো আমি শুনি, আমার বেশ ভালো লাগে। সত্যি বলতে ভৌতিক ঘটনা শুনতে আমার বেশ ভালোই লাগে। রাতে আমি যখন ঘুমাতে যাই, হেডফোনে একটা ভৌতিক ঘটনা না চালালে আমার ঘুম আসে না। তাই যাই হোক, অনেকেই তোমার কাছে ঘটনা লিখে পাঠায়, তাই আমিও ভাবলাম একটা ঘটনা তোমায় পাঠাই। তুমি হয়তো পড়ে শোনাবে, হয়তো না। উদয়, আমি সত্যি তোমার লেখাটা পড়ে শোনাচ্ছি। হয়তো তুমি এই ঘটনাটা শুনছো, কারণ আমি তোমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছিলাম এর আগে। ঘটনাটা আমি আমার এক দাদার কাছ থেকে শুনেছিলাম। তখন আমি অনেকটাই ছোট। ঘটনাটা যতটা আমার মনে আছে সেইভাবে দাদা যেভাবে বলেছিল দাদার ভাষাতেই লিখছি। আর ঘটনায় ব্যবহৃত নামগুলি কাল্পনিক। দাদা প্রথমেই বলল, তুই দেখেছিস আমার কয়েকজন বন্ধু আমাদের বাড়িতে আসে, তুই ওদের ভালো করেই চিনিস। তাও বলি, আমরা মোট 6 জন খুব ভালো বন্ধু ছিলাম। সবাই বেশ পয়সাওয়ালা বড় লোক। সময়টা শীতকালের শেষের দিক, ওই সরস্বতী পুজোর আগে আগে। আমরা তখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি। আমরা একদিন সবাই মিলে কলেজের ক্যান্টিনে বসে আড্ডা মারছি। হঠাৎ দীপক বলল, চল না ভাই, কোথা থেকে ঘুরে আসি, বেশ আনন্দ ফুর্তি করব। সবাই ওর কথায় সম্মতি দিল, কিন্তু বিষয় হয়ে দাঁড়ালো কোথায় যাওয়া হবে। কারণ তখন আমরা কলেজে পড়ি, তাও বাড়ির লোক আমাদের ঘুরতে যাওয়ার কথায় রাজি হবে না। কারণ তখনকার দিনের বাবা মা তার সন্তানদের খুব শাসনে রাখত, বিশেষ করে বাইরে রাত কাটানো একদমই পছন্দ করত না। তাই আমরা পড়লাম খুব বিপদে। এমন একটা জায়গা খুঁজতে হবে যেটা কাছাকাছি আর রাতের বেলাতেও থাকা যাবে, কারণ তখনও আমরা কলেজে পড়ি। নতুন নতুন সিগারেট খাচ্ছি। ঠিক হলো ওই দিন রাতে ড্রিঙ্কসের ব্যবস্থাও থাকবে। এই কথা শুনে সবাই পিকনিক করতে রাজি হয়েছে। সবাই একে একে যে যার মতন জায়গার নাম বলতে লাগলো। এইরকম হতে হতে অভিক বলল, আমার কাছে একটা জায়গা আছে, কিন্তু বাবা রাজি হবে কিনা জানি না। অভিকের বাবা হলো একজন প্রমোটার। উনি পুরনো বাড়ি বা ফাঁকা জায়গার কেনা বেচার কাজ করেন। তো অভিক বলল, বাবা কয়েকদিন আগে একটা পুরনো ব্রিটিশ আমলের জমিদার বাড়ি কিনেছে। শুনেছি ওই বাড়ির পাশে কিছুটা মাঠ, আর তার পরেই নাকি গঙ্গা নদী। আমরা সবাই বললাম, রাতে পুরনো জমিদার বাড়ি, মদ মাংস আর গঙ্গার ঠান্ডা হাওয়া, আর কি চাই ভাই, ব্যাপারটা পুরো জমে যাবে। কিন্তু অভিক বলল, বাবা রাজি হবে কিনা জানি না রে, তাও আজ রাতে বলবো। আমরা সবাই বললাম, তুই যখন আমাদের বলেছিস তোকেই সব ঠিক করতে হবে। তো ওই দিন সবাই যে যার মতন বাড়ি চলে যায়। ওই দিন রাতে অভিক ওর বাবার সাথে কথা বলে ওর বাবাকে রাজি করায়। পরদিন কলেজে এসে এই খবরটা আমাদের দেয়, আর সঙ্গে এটাও বলে ওদের পিকনিকের কোনো খরচই লাগবে না। অভিকের বাবা যে বাড়িটা কিনেছিল ওই বাড়িটা দেখাশোনা করবার জন্য ওই এলাকারই একটা ছেলেকে ঠিক করে। তো অভিক বলল, ওর বাবা ওই ছেলেটাকে বলে দেবে, ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, এমনকি একটা গাড়িও দিয়ে দেবেন।
আর বলে পিকনিকের দিন সকালে গাড়িটা পৌঁছে দিয়ে আসবে, আর পরদিন ফোন করলে আবার গাড়ি পাঠিয়ে দেবে। তা যাই হোক, আমরা যে যার বাড়ির লোককে পিকনিকের কথা বলে অনেক কষ্টে রাজি করাই। তো আমরা ঠিক করি সামনের রবিবার পিকনিক করতে যাব ওই বাড়িতে। এখানে একটা ঘটনা ঘটে। পিকনিকের আগের দিন আমার একজন বন্ধু প্রণয়, ও বলে ও নাকি পিকনিকে যেতে পারবে না, ওর বাড়ির লোক রাজি হচ্ছে না। শেষে আমরা ওর বাড়ির লোককে রাজি করাই। তো শেষমেশ রবিবার চলে আসে। আমরা সবাই অভিকের বাড়িতে যাই। ওইখান থেকে ওর বাবার গাড়ি করে ওই বাড়িটাতে যাই। গাড়িতে করে যেতে 40 থেকে 45 মিনিট মতন সময় লাগে। সেখানে গিয়ে যখন পৌঁছালাম দেখলাম বাড়ির সামনে অনেকটাই জায়গা না বলে মাঠ বলাই ভালো হয়। পুরোটাই বন জঙ্গলে ভরা। তারপরে গঙ্গা নদী বয়ে গেছে। বলে রাখি, পুরো বাড়ির মুখটা কিন্তু গঙ্গার দিকে। এবার বাড়িটার বর্ণনা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বলে রাখি, বাড়িটা আমরা পুরোটা ঘুরে দেখিনি, তাই পুরো বাড়িটার বর্ণনা দিতে পারবো না। অনেক পুরনো বাড়ি, 3 তলা, চুন সুরকির গাঁথনি, দেওয়ালগুলো অনেক চওড়া। বাড়িতে ঢোকা মাত্র অনেক বড় বারান্দা, আর ঘরগুলো অনেক বড় বড়। এখনকার 3টে রুম নিয়ে একটা রুম, আর সিলিং প্রায় 17 থেকে 18 ফুট লম্বা। আমাদের থাকার ব্যবস্থা হলো দোতলায়। পিকনিকের রান্নাবান্না দোতলার বারান্দায় হবে। বেশি কিছু না, শুধু খাসির মাংস, ভাত আর মিষ্টি। দুপুরে বেশ হৈ হৈ করে পিকনিক হলো। সবাই বেশ ক্লান্ত, কিন্তু তখনও কেউ ড্রিঙ্ক করেনি, কারণ ঠিক ছিল সন্ধ্যাবেলায় বারান্দায় বসে সবাই আড্ডা মারতে মারতে ড্রিঙ্ক করব। রাতের খাবার বলতে ওই বাড়ির কেয়ারটেকারকে বলা ছিল রাতে রুটি আর তড়কা আনবার জন্য। যাই হোক, রাতে সবাই বারান্দায় বসে বেশ আড্ডা মারছে আর ড্রিঙ্ক করছে। গঙ্গার দিক থেকে বেশ ঠান্ডা হাওয়া ঢুকছে। সবাই বেশ মজা করছি। দেখবে, সব বন্ধুদের গ্রুপে একজন থাকবেই যে কোনো নেশা করে না। আমাদের গ্রুপেও এমন একজন ছিল, প্রণয়। তো সবাই মিলে মজা করছি। ঠিক রাত 9টার সময় বাড়ির কেয়ারটেকার আমাদের খাবার নিয়ে আসে। ওকেও আমাদের সঙ্গে থেকে যেতে বলি, ও রাজিও হয়ে যায়। রাতে ঘুমানোর জন্য একটাই রুমে ফ্লোরে বেডিং করা ছিল, কারণ সব আসবাবপত্র ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করে নিই। তারপরেই হঠাৎ করে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়া তেমন কোনো অসুবিধা হয়নি, কারণ শীতকাল ছিল, কিন্তু খুব মশা কামড়াচ্ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, নেশাও বেশ হয়েছে। আমাদের 4 জন বন্ধু বলল, ভাই ঘুম ঘুম পাচ্ছে, বলে ঘুমাতে চলে যায়। আমি, প্রণয় আর বাড়ির কেয়ারটেকার 3 জন ওইখানে বসে গল্প করতে থাকি। বিশেষ করে বাড়ির যে কেয়ারটেকার ছিল, ও ছিল স্থানীয়, তাই বাড়ি সম্পর্কে অনেক ঘটনাই ও জানে। ওর থেকেই ঘটনাগুলো শুনছিলাম। কারেন্ট ছিল না, বাইরে থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, আর যত রাত বাড়ছে কুয়াশাও তত বাড়ছে। এই রকম পরিবেশে বসে ভূতের গল্প শুনতে বেশ ভালোই লাগে। তার উপর কেয়ারটেকার বলল এই বাড়িটাও নাকি ভূতুরে। যাই হোক, ঘটনাটা আমি আর প্রণয় জানতে চাইলাম। কেয়ারটেকার বলল, এই যে বাড়িটা দেখছেন, এটা আগে যাদের ছিল ওদের একটা ছেলে ছিল। বাবা মায়ের সাথে হয়তো কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছিল, তাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকেই নাকি এই বাড়িতে নানান রকম উপদ্রব হতে থাকে। আর ওই ছেলেটার বাবা মা এই বাড়িটা বেচে দিয়ে অন্য জায়গায় চলে যায়। এই রকম ভয়ঙ্কর একটা ঘটনা শুনে ওই মুহূর্তে আমাদের বেশ ভয় ভয়ই লাগছিল। বলে রাখি, তখনও কিন্তু কারেন্ট আসেনি। বারান্দা পুরো অন্ধকার। অন্ধকারেই বসে 3 জন গল্প করছিলাম, আর 4 জন যে ঘরে শুয়েছিল ওই ঘরটা ছিল একটু দূরে। আমরা গল্প করছি, হঠাৎই আমার কাঁধে যেন কেউ হাত রাখলো। আমি চমকে উঠলাম। তারপরেই অভিকের গলা শুনতে পেলাম। অভিক হেসে বলল, কিরে ভয় পেলি? বলে প্রণয়ের পাশের চেয়ারে বসলো। তারপরে বেশ কিছুক্ষণ ধরে আমরা গল্প করলাম, কিন্তু এরপর অভিকের মুখ থেকে তেমন হ্যাঁ বা হুঁ ছাড়া কোনো শব্দই বেরোয়নি।
যাই হোক, প্রণয়ের খুব জোরে বাথরুম পায়। বাথরুমটা হচ্ছে বন্ধুরা যেই ঘরে শুয়েছিল ওই ঘর পেরিয়ে গিয়ে একদম শেষ মাথায়। তখনও কিন্তু কারেন্ট আসেনি। প্রণয় বলল, বস, আমি একটু আসছি বলে বাথরুমের দিকে যায়। অন্ধকারের মধ্যে যতটা সম্ভব হাতড়ে হাতড়ে বাথরুমে যায়। তখনও ওই ঘরের দরজাটা বন্ধ ছিল, কারণ খুব মশা থাকায় ওরা দরজাটা বন্ধ করে ঘুমাচ্ছিল। প্রণয় যখন বাথরুম করে আবার আড্ডার জায়গায় ফিরে আসছে, ওর কি মনে হলো ও বন্ধুরা যেই রুমে ঘুমিয়েছিল ওই ঘরে গিয়ে ঢোকে। গিয়ে দেখে ওখানে 4 জন ঘুমাচ্ছে, এমনকি অভিকও ওইখানে ঘুমাচ্ছে। তখনই প্রণয় চমকে ওঠে। ব্যাপারটা কি হলো? বাইরে তাহলে ওর চেয়ারের পাশে কে বসে আছে? প্রণয়ের টর্চটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে ওরা যেখানে বসে আড্ডা মারছিল ওইখানে টর্চের আলোটা ফেলে। দেখে তার পাশের চেয়ারটা ফাঁকা। তখনই প্রণয় ভয়ে একটা খারাপ গালাগালি দেয় আর খুব জোরে চিৎকার করে ওঠে। আমিও দেখে চমকে যাই। চমকে যখনই বাঁদিকে ঘাটটা ঘোরাই, দেখি আমার পাশের চেয়ারটা পুরো ফাঁকা। তাহলে এতক্ষণ আমরা কার সাথে কথা বলছিলাম? তারপর আমিও ভয়ে ওইখান থেকে ছুটে প্রণয়ের কাছে চলে আসি। আমিও খুব ভয় পেয়ে যাই। তারপরে আমরা 3 জন ওই ঘরে ঢুকে শুয়ে পড়ি। অন্য 4 জন বন্ধুকে আর জানাইনি। আমরা ঘরের ভেতর থেকে শুনতে পাচ্ছিলাম বারান্দায় নানান রকম আওয়াজ হচ্ছে, আর মাঝে মাঝে মনে হচ্ছিল বারান্দা থেকে কেউ যেন চিৎকার করছে। সেই আওয়াজ আমাদের ঘরের ভেতর ভেসে আসছে। আমরা ওই রাতটা কোনো মতে কাটাই। সকাল হলে অন্য 3 জন বন্ধুকে সব বলি। ওরা প্রথমে বিশ্বাস করতে চায় না। আমরা 3 জন মিলে বললে তারা বিশ্বাস করে, আর সকালেই আমরা বাড়ি ফিরে আসি। শুভদা, এই ছিল আমার দাদার মুখ থেকে শোনা একটা ঘটনা। যতটা পেরেছি গুছিয়ে লিখলাম। যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। ওয়েলকাম ব্যাক। তাহলে কেমন লাগলো আজকে আমাদের প্রথম ঘটনাটা? প্রেতচক্রের নতুন ঘটনাগুলো কিন্তু আগের থেকে বেশি ভয় হচ্ছে। আশা করব তোমাদের ভালো লাগছে, ভয় লাগছে। তোমরা তোমাদের মতামত জানিয়ে ফেলো আমাদের। আর তোমাদের সাথেও যদি এইরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে সেটাও তোমরা লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে আরেকবার মনে করে দিই, প্রেতচক্র23@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। আর মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের এন্টারটেইন করা। তাই তোমরা খোলা মনে আমাদের ঘটনাগুলো শুনবে। বিশ্বাস করা বা না করা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর বিগত 2টি এপিসোডে অর্থাৎ 115 নম্বর ও 114 নম্বর এপিসোডে যারা যারা কমেন্ট করেছিল, দ্বিতীয় ঘটনার শেষে আমি তাদের নামগুলো পড়ে শোনাবো। আশা করছি ততক্ষণ তোমরা আমাদের সঙ্গে থাকবে। চলো তাহলে দ্বিতীয় ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার ভাই, আমি ফিরোজ। আশা করব তোমরা সবাই ভালো আছো। আজ আমি আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা লিখছি। আশা রাখবো তুমি এই ঘটনাটা পড়ে শোনাবে। যদি পড়ে শোনাও তাহলে আমার খুব ভালো লাগবে। এবার ঘটনাটা লিখছি। আমি মাদ্রাসায় থেকেই পড়াশোনা করতাম। তখন মাদ্রাসায় এসেই আমাদেরই পাশের পাড়ার আর একটা ছেলের সাথে পরিচয় হয়। আমি মাদ্রাসায় এসেই প্রথমে জানতে পারি যে তার বাড়িও আমাদের পাশের গ্রামে। প্রথমে যেটা না বললেই নয়, ও দেখতে ছিল খুব সুন্দর। পাশের গ্রামের ছেলে হওয়ায় ওর সাথে আমার বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সবকিছুই আমাদের ঠিকঠাক যাচ্ছিল। কিন্তু মাঝে মাঝে রাতে সাইদ অস্বাভাবিক আচরণ করত। যেমন তার হাত পা এবং মুখ বেঁকে যাওয়া এবং মুখ দিয়ে গো গো আওয়াজ করা এবং প্রচন্ড পরিমাণে মুখ দিয়ে লালা ঝরত। আমরা একটা ঘরে 5 জন করে থাকতাম। তো আমরা সবাই প্রথমে ভয় পেলেও পরের দিক দিয়ে এটা আমাদের গা শোয়া হয়ে গিয়েছিল। আমরা চোখে মুখে জল দিতাম এবং ওর কানের কাছে কোরআন তেলাওয়াত করতাম। ও আস্তে আস্তে শান্ত হয়ে যেত এবং ওকে সকালবেলা এই ঘটনার কথা বললে ও কিছুই বিশ্বাস করতে চাইতো না যে সত্যি ও রাতে এই রকমই আচরণ করেছে। আর এই কথাটা আমরা হুজুরকেও বলতাম না, কারণ হুজুর যদি এই সব শুনে ওকে মাদ্রাসা থেকে বার করে দেয়। তাই আমাদের মাদ্রাসায় কিছুদিনের জন্য ছুটি পড়ে যায়।
আমরা যে যার বাড়ি চলে যাই। সাইদের মা বাবা বিকালবেলায় মাদ্রাসায় আসে। হুজুরের কাছে জিজ্ঞাসা করে যে সাইদ কোথায়। তো হুজুর বলে, আমরা তো সকালবেলায় মাদ্রাসার ছুটি দিয়ে দিয়েছি। কিন্তু ওর মা বাবা বলে যে সাইদ এখনো বাড়ি পৌঁছায়নি। তো হুজুর সহ মাদ্রাসার আরো লোকজন এবং তার বাবা মা চারদিকে সাইদকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও দেখতে পায় না। এবং মাদ্রাসায় সব জায়গায় মাইকিং করে, কিন্তু সাইদের কেউ কোনো খবর দিতে পারে না। তো সেই দিন রাতে হুজুর রাতের খাওয়া দাওয়া করে বাইরে পায়চারি করছেন। এখানে বলে রাখি, আমাদের মাদ্রাসার চারিদিকে বড় বড় গাছ দিয়ে ঘেরা এবং মাদ্রাসার কাছে একটা বাথরুম আছে। সেই বাথরুমের পাশে একটা বড় শিমুল গাছ আছে। এখন হুজুর বাথরুমে যায় এবং বাথরুম থেকে যখন বেরোয় তখন ঘাড় ঘুরিয়ে কি মনে হতে শিমুল গাছটার দিকে লক্ষ্য করলে দেখে যে শিমুল গাছের গোড়ায় সাইদ পড়ে আছে। তখন হুজুর দৌড়ে গিয়ে মাদ্রাসার অন্যান্য সব হুজুরদের এবং বড় বড় উঁচু ক্লাসের দুটো ছেলেকে ডেকে নিয়ে আসে এবং সবাই এসে সাইদকে ধরাধরি করে রুমের ভেতরে নিয়ে যায়। তারপর ওর চোখে মুখে জল দেওয়ায় 10-15 মিনিটের মধ্যে সাইদের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলে তাকে আর কিছু বলা হয় না, তাকে খাবার দাবার খাইয়ে রেস্ট নিতে বলা হয়। ওই ঘটনার প্রায় মাসখানেক পরের ঘটনা। একদিন সাইদ মাদ্রাসায় ক্লাস চলাকালীন কোরআন শরীফ পড়ছিল। তখন হঠাৎ কি হলো জানি না, সে কোরআন শরীফটা ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথেই ওর চারপাশে যে সমস্ত জিনিস ছিল সেই সমস্ত জিনিসগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং ওর চোখগুলো অস্বাভাবিক লাল হয়ে গেছে। তখন হুজুর আমাদের ক্লাসরুমে ছিল না। নিচে গিয়ে আমরা 2-1 হুজুরকে ডেকে আনি। হুজুর এসে আরো 2জন ছেলেকে দিয়ে ওকে জোর করে দুহাত চেপে ধরে বসায় এবং তিনি ওনাকে ঝাড়ফুঁক করে। ততক্ষণে হুজুর বুঝতে পারে যে সাইদকে জিনে আছর করেছে। তাকে অনেকক্ষণ ঝাড়ফুঁক করার পর সাইদের মধ্যে থাকা জিন বলতে থাকে, আমি ওই শিমুল গাছটায় থাকি। সেদিন রাতে ওই গাছের গোড়ায় বসেছিল। আমার ওকে দেখে খুব ভালো লেগেছে, আমি ওকে নিয়ে যাব। তখন সাইদকে যে 2জন ছেলে ধরে রেখেছিল তাদেরকে হুজুর বলে, ওকে ধরে বসিয়ে রাখতে, আমি একটু নিচ থেকে আসছি। এই বলে হুজুর নিচে গেলে সাইদ খুব জোরে চিৎকার করতে শুরু করে এবং অন্যান্য ছেলেরা তাকে ভয় পেয়ে সাইদকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আবার অজ্ঞান হয়ে যায়। তারপরে হুজুর ওপর এসে দেখে সাইদ অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই আর কিছু করা যায় না। সেদিনের রাতটা সবাই ওকে পাহারা দিয়েই কাটানো হয়। তার পরদিন ওর বাড়ির লোকে খবর দেয়। বাড়ির লোক আসলে হুজুর তাদেরকে সব কথা খুলে বলে। এটাও বলে যে তাকে আর এখানে কোনোভাবে রাখা যাবে না, তার জন্য অন্য সব ছাত্রদের অসুবিধা হচ্ছে। তারপর তার মা বাবা তাকে নিয়ে বাড়ি চলে যায়, গিয়ে অন্য একটা মাদ্রাসায় ভর্তি করে দেয়। এইভাবে সব ঠিকই ছিল প্রায় 1 বছরের মতো। কোনো কিছু আর হয়নি সাইদের সাথে। কিন্তু হঠাৎই একদিন সন্ধ্যার পর থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ওর বাবা মা চারিদিকে খোঁজাখুঁজি করে এবং সেই মাদ্রাসাতেও এসে খোঁজাখুঁজি করলে সাইদকে কোথাও পাওয়া যায় না। এইভাবে গোটা একটা দিন কেটে গেলেও তাকে আর পাওয়া যায় না। তারপরে আমরা খবর পাই একজন লোক নাকি ভোরবেলা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় একটা পুকুরে একজোড়া জুতো ভাসতে দেখে। সে টর্চ মারে এবং তারপরে একটা ঢিলা ছুঁড়ে মারে ওই জুতোটায়। দেখে জুতোটা নড়ছেও না, চড়ছেও না। নামাজে দেরি হচ্ছে দেখে তিনি ওখান থেকে চলে যান। নামাজ পড়ে ফেরার সময় তিনি তখন তার সঙ্গে আরো কয়েকজন লোক নিয়ে আসে এবং পুকুরের সামনে এসে অনেক লোক জড়ো করে। তখন অনেকটাই সকাল হয়ে গেছে, সবাই পরিষ্কার দেখতে পাচ্ছে জুতো জোড়া, কিন্তু কেউ পুকুরে নামার সাহস করছে না। অবশেষে খবর পেয়ে বাইরে থেকে 2জন লোক দেখতে আসে এবং তারা এসে ওই পুকুরে নামতে রাজি হয় এবং তারা নেমে দেখে যে একটা মানুষের পা উপর দিকে এবং মাথাটা পাঁকে ঢোকানো অবস্থায় রয়েছে। তারা ওই দেহটা টেনে তোলে এবং তারপর যেটা দেখে সেটা হলো
ওটার সাইদের বডি, আর বডিটা এতটাই খারাপ অবস্থা হয়েছে যেটা বলে ব্যাখ্যা করা যাবে না। জানি না এটা সত্যি জিনে ধরার ঘটনা ছিল কিনা, কিন্তু এটুকু বলতে পারি সাইদ আমার খুব ভালো বন্ধু ছিল। যে কটা দিন ওর সাথে আমার মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম সে কটা দিন এখন আমার মনের মধ্যে গাঁথা আছে। শুধু এটুকু বলতে পারি সাইদকে এইভাবে হারিয়ে আমিও প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম। যাই হোক, যদি ঘটনাটা পছন্দ হয় তুমি পড়ে শুনিও। তাহলে কেমন লাগলো আজকে আমাদের এপিসোডটা? আজ কিন্তু তোমাদের জন্য দুটি ঘটনা ছিল। আশা করছি তোমাদের ঘটনা দুটোই ভালো লেগেছে, ভয় লেগেছে। যদি ঘটনাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ যারা ঘটনাটা শুনছো এপিসোডটাকে শেয়ার করে দাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকো। আর তোমাদের কাছেও যদি এইরকম ইউনিক ভৌতিক ঘটনা থাকে তাহলে ঘটনাগুলো লিখে মেইল করে পাঠিয়ে দাও আমাদের কাছে। কিভাবে পাঠাবে আরেকবার মনে করিয়ে দিই, প্রেতচক্র23@gmail.com মেইল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে ঘটনাগুলোকে ভয়েস রেকর্ড করে আমাদের কাছে পাঠাতে পারো। বিগত দুটি এপিসোডে যারা যারা আমাদেরকে কমেন্ট করেছিল এবার তাদের নামগুলো একটু পড়ে নেওয়া যাক। প্রথমেই দেখতে পাচ্ছি অজয় দাস কমেন্ট করেছে, ঘটনা দুটি ভয় ছিল, থ্যাংক ইউ। অলটেক অ্যান্ড গেমিং কমেন্ট করেছে, জোস ছিল। তারপরেই কমেন্ট করেছে ফান্টুস, খুব ভয়ের ঘটনা শুনলাম। তারপর আবার কমেন্ট করেছে দেখতে পাচ্ছি আকাশ মণ্ডল, দাদা দুটি ঘটনাই অনেক ভয়ের ছিল, থ্যাংক ইউ আকাশ। তারপর কমেন্ট করেছে শুভ দাস, দুটি ঘটনাই ভালো লাগলো, ভয় লাগলো। তারপরে কমেন্ট করেছে দেখতে পাচ্ছি মেহতাব হালদার, দাদা পরের এপিসোডে আমার নামটা নেবেন প্লিজ, বিগ ফ্যান দাদা। এই তো মেহতাব, তোমার নামটা আমি নিয়ে নিলাম। তারপর কমেন্ট করেছে এমডি মঞ্জু, খুব ভালো লাগছে ভাই, আমরা গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে অনেক বন্ধুরা আমাদের ঘটনাগুলো শোনে, তাদেরকে অনেক ধন্যবাদ। এরপর কমেন্ট করেছে বর্ষা চ্যাটার্জি, ভেরি নাইস স্টোরি, থ্যাংক ইউ। তারপর কমেন্ট করেছে সুদেশ নাসেল, খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই ঘটনাগুলো শোনার জন্য, আমাদের এই ছোট চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রর কোনো ঘটনার সত্যতা যাচাই করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের এন্টারটেইন করা, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এক নতুন এপিসোডে ঠিক বিকাল 6:30 নতুন নতুন কিছু ভয়ঙ্কর ভৌতিক ঘটনার সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো।